জুলাইয়ে আমরা প্রথমে আমাদের হচ্ছে একটা প্ল্যাটফর্মের নাম ঠিক করলাম, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছি এই কোটা পুনর্বহাল করার মাধ্যমে। তো আমাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। আপনারা জানেন 5 জুন খুনি হাসিনা কোটা পুনর্বহাল করে। তো ওই 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম। আন্দোলন যখন শুরু হয় আমরা শুরু থেকেই চেয়েছিলাম যেন অর্গানিকলি শিক্ষার্থীদেরকে আমরা এঙ্গেজ করতে পারি। শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে দাবি, সেই দাবিকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনটাকে যেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে রূপান্তর করতে পারি। তো সে আলোকে আমরা সবাই এখানে কমন গোল নিয়ে গিয়েছি এবং গ্রেটার পারপাস নিয়ে কাজ করেছি। কেউ এখানে ব্যানার নিয়ে যায়নি। তো যখন আন্দোলন শুরু হয়েছে আমরা শুরু থেকেই বলছিলাম আমরা এখানে শব্দের খেলা খেলার চেষ্টা করব। আমরা কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্বের মধ্যে আমরা যাব না। তো সে আলোকে 5 জুন থেকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আন্দোলন শুরু হয়েছে। পরে আমরা পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করতাম। এইভাবে ওই সময়ে আমরা পুরো কয়েকদিন আন্দোলন করলাম। করার পরে তখন পরবর্তী জুলাইয়ের শুরু থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আরও গোছানোভাবে আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আন্দোলনটা শুরু করব। তো সে আলোকে জুলাইয়ে আমরা প্রথমে আমাদের হচ্ছে একটা প্ল্যাটফর্মের নাম ঠিক করলাম, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছি এই কোটা পুনর্বহাল করার মাধ্যমে। তো আমাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং পরবর্তীতে আমাদের এই প্ল্যাটফর্মের আমরা একটা কমিটি করেছিলাম, সমন্বয় কমিটি। এবং এটা নিয়ে ওই সময় যারা ছিল সবার সাথে আমাদের বিস্তর আলোচনা হয়। মাহফুজ, নাহিদ, আসিফ সবার সাথে আমরা আলাপ করেছিলাম। আমরা বলেছিলাম আমরা এখানে বিভিন্ন প্রস্তাবনা আসছিল, সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক অথবা হচ্ছে সদস্য সচিব, এই ধরনের হচ্ছে কমিটি দেওয়ার ব্যাপারে। তখন আমরা বলছিলাম যদি আমরা এই ধরনের কমিটি দিই তাহলে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি হবে। তো পরবর্তীতে আমরা বলছিলাম এমন একটা আমাদের এখানে পদবি দেওয়া দরকার যার মাধ্যমে সবার মধ্যে ওনারশিপ থাকবে। তখন এই সমন্বয়ক, সহ সমন্বয়ক, এই টার্মগুলো আমরা নির্ধারণ করি এবং এর মাধ্যমে প্রথম 65 সদস্যের আমাদের সমন্বয়ক এবং সহ সমন্বয়ক তালিকা দেওয়া হয়। তো এইভাবে আন্দোলন চলছিল। জুলাইয়ের আমরা শান্তিপূর্ণভাবে হার্ড এবং সফট কর্মসূচির মাধ্যমে আন্দোলন সমন্বয় করছিলাম। এবং আন্দোলনের একদম শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির এবং আমরা সারা দেশের সকল ক্যাম্পাসগুলোকে একত্রিত করে আমরা তখন আন্দোলন সমন্বয় করেছি। আপনারা জানেন 14 জুলাই খুনি হাসিনা এই আন্দোলন একটি শান্তিপূর্ণ আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল। এবং যখন সে রাজাকারের সাথে তুলনা করেছিল তখন আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের জন্য মোমেন্টাম। এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়েছিল। এবং পরবর্তী দিন এটার প্রতিবাদে আমরা রাজভাস্কর্যে আমাদের প্রতিবাদ সমাবেশ দিয়েছিলাম। তো আমরা যখন এই শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম, কর্মসূচি শুরুর সময় আমরা আমাদের হলপাড়ার দিকে গিয়ে শিক্ষার্থীদেরকে আমাদের কর্মসূচিতে ডাকার জন্য আমরা প্রত্যেকটা হল গেটে যাই। তখন আমাদের হলপাড়ার দিকে যখন শিক্ষার্থীরা গিয়েছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে। এবং যখন হামলার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন আর কোটার মধ্যে থাকবে না। খুনি হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলনটা হবে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন। এবং পরবর্তীতে আপনি দেখতে পেয়েছেন 16 জুলাই সারা দেশে বিক্ষোভ হয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটা বিশাল গণজাগরণ হয়েছে। এবং সেদিন সারা দেশে মোট 6 জন ভাই আমাদের শহীদ হয়েছে। রংপুর আবু সাইদ শহীদ হয়েছে, চট্টগ্রামে ওয়াসিম শান্ত সহ মোট 6 জন ভাই শহীদ হয়েছে। এবং পরবর্তীতে আমরা এই 6 জন ভাইয়ের শহীদ এবং পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা গাইবানা জানাজা দিয়েছিলাম এবং কফিন মিছিল দিয়েছিলাম। সেই মিছিলও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি বন্ধ ঘোষণা করে। তো এই অবস্থায় আমরা তখন সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো। তখন পরবর্তী দিন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে রাতে মিটিং করেছিলাম, পাশাপাশি সারা দেশের আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে আমরা মিটিং করেছিলাম। এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন 18 জুলাই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল একটা জাগরণ, পুরো আন্দোলনটাকে নতুনভাবে পুনর্জীবিত করা এবং এই আন্দোলনটাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে পূর্ণতা দেওয়া। সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল। যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা যখন রাস্তায় জীবন দিচ্ছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ, তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল, তারা ইন্টেলিজেন্সের সাথে কথা বলছিল, সংলাপের তখন আলাপ আসছিল। তখন আমি সবার সাথে তখন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ সবার সাথে তখন আমরা আলাপ করেছিলাম। তখন আমরা বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইতে পারে, কারফিউ জারি হইতে পারে। আমরা তখন এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন যেন চলতে থাকে। তো সে আলোকে আমরা তখন 9 দফা সেটার খসড়া তৈরি করেছিলাম। এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা মানলে খুনি হাসিনার তার পার্টি স্ট্রাকচারও থাকবে না, এর সাথে তার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না।
তো তখন আমরা 9 দফার খসড়া তৈরি করেছি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ করছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা আহ্বান করছিলাম এই যে এত বড় স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেখানে আপনারা স্বতঃস্ফূর্ততার সাথে সম্পৃক্ত হন এবং এখানে যদি আমরা সর্বশক্তি দিয়ে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে খুনি হাসিনার পতন যা সময়ের মাত্র। তখন এই 9 দফার খসড়া নিয়ে তখন আমি আসিফ মাহমুদকে পাঠাই এবং আলাপ করছিলাম। যখন আলাপ করছিলাম এর মধ্যে ইন্টারনেট চলে যায়। তো যখন ইন্টারনেট চলে যায় সব কিছু ডিসকানেক্টেড, কোথায় কী হচ্ছে আর কিছু বোঝা যাচ্ছিল না। তখন আমরা সবার আগে যেটা সিদ্ধান্ত নিলাম অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করা এবং সেই প্রস্তুতিও আমাদের আগে থেকে ছিল। আমরা যেহেতু আগে থেকে ইনফরমেশন পাচ্ছিলাম সে আলোকে আমরা অনেকগুলো বাটন ফোন সংগ্রহ করে রেখেছিলাম, পাশাপাশি সারা দেশে যারা আন্দোলন সমন্বয় করছে তাদের নাম্বারগুলো আমরা সংগ্রহ করেছিলাম এবং অনেকগুলো আমরা সিমও সংগ্রহ করেছিলাম। তখন এই সামগ্রিক সমন্বয়ের দায়িত্ব পালন করেছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। তো ওনারা অল্প সময়ের মধ্যে সারা দেশে অফলাইনে যোগাযোগ সমন্বয় করেছে এবং আন্দোলন যে কন্টিনিউ আছে সেই ঘোষণাটা তখন দেওয়া হয়। তখন পরবর্তী দিন আমরা সকাল থেকে দেখতে পেয়েছি পুরো ঢাকায় রামপুরা, বাড্ডা, সাভার, মিরপুর, যাত্রাবাড়ি মুক্তিকামী ছাত্র জনতা তার রাস্তায় নেমে গেছে। যখন মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে গেছে এবং তারা একে একে জীবন দিচ্ছে, তখন খুনি হাসিনা বিভিন্নভাবে মিডিয়ায় প্রপাগান্ডা করছিল এবং বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে আন্দোলন শেষ হয়ে গেছে, ছাত্ররা এখন পড়ার টেবিলে ফিরে গেছে, কোটা হাসিনা মেনে নিছে। এবং এই অবস্থায় এই প্রপাগান্ডা বন্ধ করে আন্দোলন যে অব্যাহত আছে, কমপ্লিট শাটডাউন যে অব্যাহত আছে সেই ঘোষণা দেওয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তখন আমরা মূল সারি সমন্বয়কদের সাথে যোগাযোগ করছিলাম, কারোর সাথে রিচ করতে পারছিলাম না। তখন সবার আগে আমরা যেটা করলাম আমাদের যে 9 দফার খসড়া সেটা আমরা ফাইনালাইজ করলাম। ফাইনালাইজ করে আমরা তখন প্রথম সারি সমন্বয়কদের সাথে যোগাযোগ যখন করতে ব্যর্থ হয়েছি তখন দ্বিতীয় সারি সমন্বয়কদের সাথে যোগাযোগ করতে শুরু করলাম। তখন আমরা আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করতে সক্ষম হই এবং তখন আব্দুল কাদের যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল এবং ওইখান থেকে তাকে আমরা একটা সেফ রুমে নিয়ে যাই এবং তার মাধ্যমে তার নামে আমরা এই 9 দফাগুলো ফাইনালাইজ করে এবং প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে তখন আমরা পৌঁছে দিই। এবং এই 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যতগুলো কর্মসূচি নির্ধারণ করা হয়েছে এবং এই কর্মসূচিগুলো সমন্বয় করা হয়েছে বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, এই সব কিছু আমাদের টিমের মাধ্যমে এই কাজটা সমন্বয় করা হয়েছে। এবং এই 19শে জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত আপনারা জানেন একটা গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যার চিত্রগুলো ধারণ করা, এই ডেটাগুলো সংগ্রহ করা, এই সব কিছু আমাদের একটা ডকুমেন্টেশন টিম ছিল, সেই ডকুমেন্টেশন টিমগুলো সংগ্রহ করেছে। পাশাপাশি সেকেন্ড লেয়ারের বাকি যে সমন্বয়গুলো ছিল তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, আন্দোলনের নির্দেশনা দেওয়া, দেশি বিদেশে যারা অংশীজন আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা, এই সব কাজগুলো আমরা আমাদের টিমের মাধ্যমে আমরা সমন্বয় করেছি। এক্ষেত্রে আমাদেরকে অনেকেই সহযোগিতা করেছে। এরপরে যখন আপনি জানেন 26শে জুলাই আমাদের 6 সমন্বয়ককে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তখন আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়কদের একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল কুয়েত মতির হাসপাতালে। সেখানে তাদেরকে ইন্টেলিজেন্সের লোকরা তাদেরকে ঘিরে ফেলে। যখন তাদেরকে ইন্টেলিজেন্সের লোকরা ঘিরে ফেলে তখন হান্নান মাসুদ আমাকে ফোন দেয়, রিফাত রশিদ সহ তারা একসাথে ছিল। তখন তাদেরকে কুয়েত মতির হাসপাতাল থেকে 3টা অ্যাম্বুলেন্সে করে বের করে নিয়ে আসা, এরপরে তাদেরকে আবার সেফ হোমে নিয়ে যাওয়া এবং ওই 26শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের সামগ্রিক নির্দেশনা দেওয়া এবং আন্দোলন সমন্বয় করা, এই সামগ্রিক কাজগুলো আমরা করেছিলাম। তো সব মিলিয়ে এই আন্দোলন ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত একটা সম্মিলন। এখানে কৃষকরা ছিল, এখানে শ্রমিকরা ছিল, এখানে ছাত্ররা ছিল, এখানে ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, মধ্যমপন্থীরা ছিল, এখানে কবি মাদ্রাসার ছাত্ররা ছিল, আলিয়া মাদ্রাসার ছাত্ররা ছিল। এই সবার সম্মিলিত স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের শহীদরা হচ্ছে এখানে মূল মাস্টারমাইন্ড। তারা আমাদেরকে পথ দেখিয়েছে, তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, যার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।